বলেই তিনি ফোন রেখে দেন। আলমগীর খান প্রশ্ন করেন, কার সাথে কথা বললে তুমি? কে এসেছে? ছবি বেগম তৃপ্তির হাসি দিয়ে বলেন, এমন কেউ যে তাদের মধ্যকার সবকিছু ঠিক করতে পারবে। নিঝুমকে টানতে টানতে কোর্টের ভেতরে নিয়ে আসে আবরাজ। অতঃপর গলা খাকারি দিয়ে তার উকিল মোহাম্মদ আব্দুর হাকিমের উদ্দেশ্যে বলেন, আপনাকে যে ডিভোর্স পেপার তৈরি করতে রাখতে বলেছিলাম তা এক্ষুনি দিন। আব্দুর হাকিম এমন ধমক শুনে দ্রুত ডিভোর্স পেপার বাড়িয়ে দেয় তাদের দিকে। আবরাজ নিঝুমের দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বলে, জলদি এখানে সই করে আমি মুক্তি দেওয়ার সম্পর্ক থেকে। নিঝুমের চোখে তখন অশ্রু জলে পূর্ণ, যেমনটা ছিল বিয়ের দিন। কাপা কাপা হাতে সে ডিভোর্স পেপারে সই করতে যাবে, এমন সময় হঠাৎ করে এক গম্ভীর কণ্ঠে কেউ বলে ওঠেন, দাঁড়াও। আবরাজ গলার স্বর অনুসরণ করে সেদিকে তাকিয়ে বলে, মামা তুমি? মিজানুর রহমান এগিয়ে আসতে আসতে বলেন, হ্যাঁ আমি। তবে আমি একা আসিনি, সঙ্গে একজনকে নিয়ে এসেছি। বলেই তিনি পেছনে ফিরে বলেন, ভেতরে এসো। সেই ব্যক্তিটি ভেতরে প্রবেশ করতেই আবরাজ ও নিঝুম দুজনেই হতবাক হয়ে যান। নিঝুম হতবাক স্বরে বলেন, নিঝুম ও আবরাজ দুজনেই হতবাক চোখে ইমরানের দিকে তাকিয়েছিল। এতদিন পর এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আবারও তাদের যে ইমরানের মুখোমুখি হতে হবে এটা তাদের কেউই আশা করেনি। আবরাজ তো ইমরানকে দেখেই ক্ষেপে গেল। ছুটে গিয়ে ইমরানের কাছে গিয়ে তার গলার কলার চেপে ধরে বলল, কেন এসছে এখানে? ইমরান আবরাজের থেকে চোখ সরিয়ে নিঝুমের দিকে তাকিয়ে বলে, নিজের অতীতে করা ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। মিজানুর রহমান আবরাজকে উদ্দেশ্য করে বলে, ইমরানকে ছেড়ে দাও আবরাজ, ওর থেকে তোমার অনেক কিছু জানার আছে। ও আজ এখানে কোনো ঝামেলা তৈরি করতে আসেনি, বরং সমস্ত ঝামেলা মিটিয়ে দিতে এসেছে। এতদিনের জমা সব ভুল বোঝাবুঝি আজ মিটিয়ে দেবে ও। ইমরান মাথা নাড়িয়ে বলে, জি, আমার আপনাকে অনেক কিছু বলার আছে আবরাজ ভাই। আপনি এতদিন ধরে অনেক ভুল ভেবেছেন। আমার জন্য আপনারা নিজের মধ্যে 5 বছর আগের এত বিশাল ঝামেলা হয়েছিল, যার ফলে আপনারা দুজন আলাদা হয়ে পড়েছেন। আবরাজ অবাক স্বরে জানতে চায়। এসবের মানে কি? ইমরান নিঝুমের দিকে তাকিয়ে হাত জোর করে বলে, প্রথমে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিঝুম। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি তোর মতো পবিত্র মেয়ের চরিত্রে কালিমা লেপন করেছি। আমাকে কতটা বিশ্বাস করতিস তুই, নিজের বন্ধু না ভাইয়ের মতো দেখতে, অথচ আমি সেই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারিনি। নিঝুমের চোখে তখনও জল ছলছল করছিল। আবরাজ অধৈর্য হয়ে বলে, যা বলার স্পষ্ট করে বলো। 5 বছর আগে আমি আপনাকে যা বলেছিলাম তার সবই মিথ্যা ছিল। আমার সাথে নিঝুমের কোনো অবৈধ সম্পর্ক ছিল না, বরং সেদিন কফি শপের মধ্যে আমি নিঝুমকে জোরপূর্বক নিজের কাছে টেনে নিয়ে। ইমরান নিজের পুরো কথা শেষ করার আগেই আবরাজ তার নাক বরাবর একটা ঘুষি মারে। ইমরান দূরে ছিটকে পড়ে। আবরাজ গর্জে উঠে বলে, শয়তানের বাচ্চা, তুই জানিস যে তোর জন্য কত কি ঘটে গেছে। তোর জন্য আমি নিঝুমকে ভুল বুঝেছি। নিঝুমের মাকে মদ্যপ হয়ে এমন সব কথা বলেছে যার ফলে ওর মা মারা গেছে। এমনকি আমি আজও নিঝুমের চরিত্র নিয়ে কত খারাপ কথা বলেছি। আমি ভেবেছি নিঝুমের বাচ্চাটা তোকে আজ আমি শেষ করে ফেলবো। বলে যখন না আবরাজ ইমরানের দিকে এগোতে নিবে তখনই তার মামা তার পথ আটকে ধরে বলেন, দাঁড়াও আবরাজ, ও নিজের ভুলের জন্য অনুতপ্ত এবং নিজের ভুলে যথেষ্ট শাস্তি পেয়েছে। ও ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে, আর বেশি দিন বাঁচবেও না। ওকে আর এভাবে মেরো না। মিজানুর রহমানের কথা শুনে আবরাজ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। নিঝুমও অবাক হয়। ইমরান উঠে দাঁড়িয়ে স্মিত হেসে বলে, আর বেশি দিন সময় নেই আমার হাতে, তাই মৃত্যুর আগে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এলাম। এতে যদি পাপের বোঝা একটু কমে। ইমরানের এমন কথা শুনে আবরাজের মন কিছু নরম হয়। একই সাথে সে আত্ম উপলব্ধি করে অনেক কিছু। কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমারই। আমি সবসময় নিঝুমকে ভুল বুঝে গেছি, ওকে কষ্ট দিয়েছে। আমার জন্য নিঝুমের মা আজ আর এই পৃথিবীতে নেই। নিঝুম, আমি তোমার অপরাধী। দয়া করে আমার সব অপরাধের শাস্তি তুমি আমায় দাও। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মিজানুর রহমান নিজের ভাগ্নের মাথায় হাত বুলিয়ে বলেন, না আবরাজ, সব দোষ তোমার একার নয়।
নিজুমও অনেক অন্যায় করেছে। ওর অন্যায়ের মধ্যে ছিলে তুমি। যখন নিজের সাথে ওর সম্পর্ক ঠিক করতে চেয়েছে, তখনও তোমার বারবার অনুরোধ করার পরেও সম্পর্ক ঠিক করেনি। তোমার বারণ করা সত্ত্বেও ইমরানের সাথে মেলামেশা করে গেছে। তুমি যখন ইমরানকে কেন্দ্র করে ওকে ভুল বুঝিয়েছিলে, তখনও নিজেকে নিরাপরাধ চেষ্টা করার জন্য যথেষ্ট কিছু করে। আর সব থেকে বড় অপরাধ যা করেছে, তোমার থেকে এতগুলো বছর তোমার সন্তানকে লুকিয়ে রেখেছে। দীর্ঘ 5 বছর যাবৎ তুমি জানতে পারোনি তোমার একটা সন্তান আছে। তোমার ছেলে শৈশব কেটেছে তোমার সান্নিধ্য ছাড়াই। এসব ভুলের জন্য নিজুমকেও আমি অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারি। আবরাজ অবাক হয়ে বলে, মানে নির্ঝর ও কি তাহলে? হ্যাঁ নিজার, তোমার ছেলেই আবরাজ। আর এই হলো তোমার আর নিঝরের ডিএনএ টেস্টের রেজাল্ট, যার দ্বারা তুমি 100% নিশ্চিত হতে পারো যে নিঝরই তোমার সন্তান। ছবি তোমার আর বেগমের নিঝরের চুল নিয়ে একটা ল্যাবে দিয়েছিলেন। আমি সেটা রিপোর্টে নিয়ে এসেছি। এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় যে নিঝর তোমারই ছেলে। আবরাজ ডিএনএ রিপোর্টটা হাতে নিয়ে দেখে অবাক হয়ে তাকায় নিঝুমের দিকে, অতঃপর ধীর পায়ে এগিয়ে যায় নিঝুমের দিকে, নরম অথচ অভিযোগের সুরে বলে, কেন নিঝুম, কেন কেন করলে আমার সাথে এমন? আমার প্রতি তোমার রাগ থাকতেই পারে, কিন্তু তাই বলে এতগুলো বছর আমাকে এত বড় একটা সত্য লুকিয়ে রাখলে, আমাকে আমার সন্তান থেকে বিচ্ছিন্ন রাখলে, তাও এতগুলো বছর। এটা তোমার কেমন বিচার নিঝুম? কি পেলে এসব করে? নিঝুম কাঁদো কাঁদো স্বরে বলে, তো কি করতাম আমি? আপনি তো আমাকে বিশ্বাসই করেননি কখনো। যদি আমি আপনাকে এই সন্তানের ব্যাপারে বলতাম, তাহলে এখন যেমন আপনি নির্ঝর আমার ছেলে এটা জানার পর অবলীলায় ভেবে নিলেন যে এটা ইমরানের সন্তান, তখনও নিশ্চয়ই তাই ভাবতেন। আমাকে আরও অপমান করতেন, আমার সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেন। সেসব কিভাবে মেনে নিতাম আমি? আবরাজ রেগে বলে, তুমি সবসময় আমার দোষটাই কেন দেখতে পাও নিঝুম? নিজের ভুল করে কি তুমি দেখো না? একে তুমি এতগুলো বছর আমার থেকে আমার সন্তানের কথা লুকিয়ে রাখলে, আমার সাথে যোগাযোগ বন্ধ রাখলে, আবার দেশে ফেরার পর আমার সন্তানের কথা না জানিয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সায় জানালে। অতঃপর আমি যখন তোমার সন্তানের ব্যাপারে জেনে ওর ব্যাপারে তোমার প্রশ্ন করলাম, তখনও তুমি একবারে বললে না যে নির্ঝর আমার সন্তান। এমনকি ডিভোর্স পেপারে সই করা অবধি এই কথা জানালে না। আর যদি ডিভোর্সটা হয়ে যেত আর মামা এসে সব সত্য না বলতেন, তাহলে বোধহয় কখনো আমার জানা হতো না যে নির্ঝর আমার সন্তান। তুমি সবসময় নিজেরটাই ভেবে গেলে নিঝুম, কখনো আমার ব্যাপারে ভাবলে না। তোমার ইগো, তোমার স্বার্থপরতা তোমাকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে। নিঝুম কিছু বলতে যাবে, তার আগেই ছবি বেগমের হাত ধরে কোর্টের মধ্যে ছুটে এলো নির্ঝর, আলমগীর খান, এমনকি নববিবাহিত দম্পতি আবির আনিকাও এসেছে এখানে। নির্ঝর এসেই ছুট লাগালো নিঝুমের দিকে এবং নিঝুমের সামনে এসে বলল, আম্মু, সুপার হিরো কি আমার বাবা? জ্ঞানী বলল যে এই সুপার হিরো নাকি আমার বাবা। নিঝুম কিছু বলার আগেই আবরাজ নির্ঝরকে নিজের কোলে তুলে নিল এবং বলল, হ্যাঁ বাবু, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমাকে একবার বাবা বলে ডাকো। নির্ঝর হেসে বলে, বাবা। আবরাজ আবেগ ঘন হয়ে পড়ে, নির্ঝরের গালে ও কপালে অনেকগুলো চুমু খায়। সবাই বাবা ছেলের এই মিলনের দৃশ্যের সাক্ষী হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। ছবি বেগম, আলমগীর খান দুজনের চোখেই জল। আলমগীর খান বলেন, আমি আর কখনোই আবরাজের মুখোমুখি হতে পারবো না। ছবি একেই তো আমি ওর থেকে ওর শৈশব কেড়ে নিয়েছি, আর ওর পিতৃত্ব কেড়ে নেওয়া নীরবে সহ্য করেছে। ছবি বেগমও কান্নারত স্বরে বলেন, আমিও। এদিকে নির্ঝর নিঝুমের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি দূরে দাঁড়িয়ে আসছো কেন? আমাদের কাছে এসো। জ্ঞানীতে বলল আমরা সবাই একই ফ্যামিলি, আমাদের একসাথে থাকা উচিত। তুমি এসো না আমাদের পাশে। ছবি বেগমও নিঝুমকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু নিজের সন্তানের উপর তার প্রভাব পড়তে দিও না। যাও আবরাজ, তার নিজরের পাশে গিয়ে দাঁড়াও। নিঝুম সমস্ত ভাবনা শেষে ছুটে যায় আবরাজের পাশে গিয়ে নিঝরকে জড়িয়ে ধরে আবেগে কান্না করে ফেলে, বলে, সরি সোনা, তোমার থেকে এতদিন সব কিছু লুকিয়ে রেখেছিলাম। নিঝুম নির্ঝরের দিকে তাকিয়েছিল, সেই মুহূর্তে আবরাজও তাকিয়েছিল নিঝুমের দিকে। আবরাজ মনে মনে বলল, আমার সাথে কেন তুমি এমন করলে নিঝুম? আমার সন্তানের পরিচয় এতদিন যাবত আমার থেকে কেন লুকিয়ে রাখলে? এর জন্য আমি চাইলে তোমায় কখনো ক্ষমা করতে পারবো না। ইমরান এগিয়ে এসে বলল,
জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, তবে তবুও আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করো। আবরাজ বলে, তোমার পাপের শাস্তি আল্লাহ তোমায় দিয়েছেন। এখন শেষ দিনগুলো ভালোভাবে কাটানোর চেষ্টা করো। তুমি যা করেছো তাতে তোমায় ক্ষমা করা কতটা স্বাভাবিক আমি জানি না, তবে আমি চেষ্টা করব। অতঃপর সে তার মামা মিজানুর রহমানের উদ্দেশ্যে বলে, মামা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আবরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি দীর্ঘ ৫ বছর যাবৎ নিজের সন্তানের থেকে বিচ্ছিন্ন ছিলাম, তবে এখন আর এক মুহূর্ত আমি আমার সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। তুমি প্লিজ সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলো। আমি আমার ছেলেকে নিয়ে লন্ডনে যেতে চাই। আবরাজের কথা শুনে নিঝুমের বুক কেঁপে ওঠে। তাহলে কি আবরাজ নিঝুমের থেকে তার সন্তানকে আলাদা করতে চাইছে? এভাবে কি এখন সে এতগুলো বছর প্রতিশোধ নিতে চাইছে? কিন্তু নিঝুমের পুরো জীবনটাই যে এখন নির্ঝরকে ঘিরে, নির্ঝরকে ছাড়া সে বাঁচবে না। তাই নিঝুম বলে ওঠে, ওকে আপনার সাথে নিয়ে যাবেন মানে? আবরাজ গম্ভীর স্বরে বলে, মানেটা খুবই সহজ। এতগুলো বছর তুমি আমার থেকে আমার সন্তানদের দূরে রেখেছ, কিন্তু এখন আর আমি তোমাকে সেই সুযোগ দেব না। আমি যেহেতু ওর বাবা, তাই ওর উপর আমার অধিকার সব থেকে বেশি। আমি তাই ওকে আমার সাথে নিয়ে যাব। নিঝুম প্রতিবাদ জানিয়ে বলে, আপনি এটা করতে পারেন না, নির্ঝর আমার ছেলে। আপনি আমার থেকে ওকে দূরে সরাতে পারেন না। ও শুধু তোমার একার ছেলে নয়, ও আমারও ছেলে। আর তোমার মুখে এই কথা মানায় না। তুমি এতগুলো বছর আমার থেকে আমার ছেলেকে যখন দূরে রেখেছ, তখন এসব কথা মনে পড়েনি? এখন আমি মোটেই নিজের অধিকার ছেড়ে দেব না। আমার ছেলের অধিকার আমি বুঝে নেবই। নিঝুম কাতর স্বরে বলে, নির্ঝর আমার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দয়া করে আমার থেকে ওকে আলাদা করবেন না। আমি যে মরেই যাব এমন হলে। আবরাজ কোনো প্রতিক্রিয়া দেখায় না। মিজানুর রহমান বলে ওঠেন, তুমি এতটাও নিষ্ঠুর হইও না আবরাস। মানছি নিজমের প্রতি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে ওকে এভাবে কঠিন শাস্তি দিও না। ও নিজেও এতগুলো বছর কম কষ্ট সহ্য করেনি। তাছাড়া নিজের ছেলে নিঝরের কথাও ভাবো। নিঝরও নিশ্চয়ই ওর মাকে ছাড়া ভালো থাকবে না। ছোটবেলা থেকেই ও মায়ের সান্নিধ্যেই বড় হয়েছে, তাই ওর সুন্দর মানসিক বিকাশের জন্য মা এবং বাবা দুজনেরই সঙ্গ প্রয়োজন। আবরাজ বলে, নিঝুম এতদিন আমার প্রতি কোনো মায়া দেখায়নি, তাহলে আমি কেন মায়া দেখাবো? আমি এত কিছু জানি না। আমি আমার ছেলেকে নিজের সাথে নিয়ে যাব, এটি আমার শেষ কথা। এদিকে নির্ঝর নিজের মাকে কাঁদতে দেখে বলে, তুমি কাঁদছো কেন আম্মু? তুমি কেঁদো না প্লিজ। আমি কোনো দুষ্টমি করবো না আর, তবুও তুমি কেঁদো না। নিঝুম কান্নারত স্বরে বলে, তুমি আমার সব নির্ঝর, আমার নারী ছেঁড়া ধন। মিস্টার আবরাজ, আপনি আমার থেকে আমার সন্তানকে আলাদা করবেন না। এত বড় অন্যায় করবেন না। নির্ঝর বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আম্মু। আমি তোমার কাছেই থাকবো। আবরাজ বলে ওঠে, আমার যা বলার আমি স্পষ্ট করে বলে দিয়েছি। এবার এ নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। বলেই সে নির্ঝরকে কোলে নিয়ে বের হতে নেয়। নিঝুম আবরাজের পথ আটকে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? আমি এখানে একটা হোস্টেল বুক করেছি। যতদিন সিলেটে আছে আমি সে হোস্টেলেই থাকবো, এবং নির্ঝর আমার সাথে সেখানেই থাকবে। মানে? মানে আবার কি? বাংলা বোঝো না তুমি? আপনি এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। আমার ছেলেকে আমার থেকে আলাদা করার কোনো অধিকার নেই আপনার। আমার অধিকার আছে কি নেই সেটা আমায় বুঝতে দাও। সূর্যের সামনে থেকে। ছবি বেগম এবার এগিয়ে এসে বলে, আবরাজ, দয়া করে এমন করো না। নিঝুম নিঝরের থেকে আলাদা হলে মরেই যাবে। নির্ঝরও নিজের মাকে ছাড়া ভালো থাকবে না। মা ছেলেকে আলাদা করে এত বড় অন্যায় তুমি করো না। আপনার থেকে আমি ন্যায় অন্যায়ের জ্ঞান শুনতে চাই না। 5 বছর ধরে যখন আমার থেকে আমার সন্তানের পরিচয় লুকিয়ে রেখেছিলেন, তখন কোথায় ছিল আপনার এসব ন্যায় অন্যায়ের বিচার? এখন আমাকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার আপনার নেই। বলেই আবরাজ এগিয়ে যেতে থাকে। নিঝুম আর্তনাদ করে বলে ওঠে, আমার নির্ঝরকে আমার থেকে আলাদা করবেন না। চাইলে আমায় অন্যভাবে শাস্তি দিন, কিন্তু এত কঠিন শাস্তি না। আলমগীর খান এবার নীরবতা ভেঙে বলে, জানি আমার আর কোনো অধিকার নেই এ কথা বলার, কিন্তু তবুও বাবা হিসাবে তোমার একটা সামান্য আবদার করছি। এভাবে মা ছেলেটাকে আলাদা করিও না। নিজুম মেয়েটা মরেই যাবে এমন হলে। আবিরও বলে, হ্যাঁ ভাইয়া, প্লিজ তুমি চাইলে নিজম আপুকে অন্যভাবে শাস্তি দাও, কিন্তু নির্ঝরকে ওর থেকে আলাদা করো না।
আবরাজ কারো কোনো অনুরোধ শুনল না, নির্ঝরকে কোলে করে নিয়ে বেরিয়ে গেল। নিঝুম কাঁদতে কাঁদতে ফ্লোরেই বসে পড়ল, বলতে লাগলো, আমার নির্ঝর, আমার ছেলে। এদিকে নির্ঝরও আবরাজকে বলল, বাবা, আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আম্মু কোথায়? আম্মু আসবে না আমাদের সাথে? আম্মু ওভাবে কাঁদছে কেন? আবরাজ বলে, আমি তোমাকে খুব সুন্দর একটা জায়গা নিয়ে যাব, দেখবে ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু আমি আম্মুকে ছেড়ে কখনো কোথাও যাইনি। আম্মু না গেলে আমি যাব না। নির্ঝর, তুমি বাবার সাথে সময় কাটাতে চাও না? চাই তো, কিন্তু আম্মু। আম্মুর কথা আপাতত ভুলে যাও। আমি তোমায় অনেক চকলেট, অনেক খেলনা কিনে দেবো। তোমার যা যা লাগবে বলবে, সেই সমস্ত কিছু তোমায় এনে দেবো। তুমি শুধু আম্মু আম্মু করা বন্ধ করো। নির্ঝর এবার কাঁদো কাঁদো স্বরে বলে, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু আমার আম্মুকে লাগবে। আমার আম্মুকে চাই। আবরাজ এবার ধমক দিয়ে বলে। এত আম্মু আম্মু করো না তো। নির্ঝর এবার কান্না করতে করতে বলে, তুমি পচা, আমি আম্মুর কাছে যাব, আমি তোমার সাথে যাব না। এমন সময় মিজানুর রহমান বের হয়ে বলেন, আবরাজ, এতটা কঠিন হয়ে না। নিজের একটা ছোট বাচ্চা, ও নিজের মাকে ছাড়া ভালো লাগবে না। জানি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু এমন কিছু করো না যার জন্য তোমার ছেলেকে সাফার করতে হয়। আবরাজ বলে, আমার ছেলেকে কিভাবে বোঝাতে হয় সেটা আমি বুঝে নেব, তোমার সেটা নিয়ে ভাবতে হবে না মামা, আমি আসছি। বলেই নির্ঝরকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় আবরাজ। নিঝুম বাইরে বেরিয়ে গাড়ির পেছনে পেছনে ছুটতে ছুটতে বলে, নির্ঝর, আমার নির্ঝরকে দিয়ে যান। বলে সে রাস্তার মধ্যে ছুটতে থাকে, কিন্তু গাড়ির গতির সাথে পেরে ওঠে না। এমন সময় রাস্তার মধ্যে পা পিছলে পড়ে যায়, হাত এবং পায়ের মধ্যে বিভিন্ন স্থান ছিলে যায়। নিঝুম সেই অবস্থাতেই, রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই কাঁদতে কাঁদতে বলে, আমার নির্ঝর, আমার বাচ্চা। নিঝুম রাস্তার মধ্যেই নিজের বাচ্চার জন্য কান্নাকাটি করতে লাগলো। নির্ঝর যেন তার জীবনের সবটা জুড়ে ছিল। সেই নির্ঝরকে যদি তার থেকে আলাদা করা হয় তাহলে তার জীবনের তো আর কিছুই বেঁচে থাকবে না। এমন সময় ছবি বেগম এসে নিঝুমকে টেনে তুলে নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করো না, তোমার ছেলেকে তুমি ফেরতই পাবে। নিঝুম বলে, প্রয়োজনে আমি আইনের সহায়তা নেব, তবুও নিজের সন্তানকে নিজের করে নিব। আবরাজকে কিছুতেই আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে নিতে দেব না। মিজানুর রহমান এসে বলেন, তোমরা শুরু থেকেই ভুল পথে ঘুরছো। এমন রাগারাগি ঝগড়াঝাটি করে কোনো কিছু সমাধান হয় না। ভালোভাবে বসেও সবকিছু সমাধান করা যায়। নিঝুম বলে, মিস্টার আবরাজ আমার থেকে আমার সন্তানকে আলাদা করে নিয়ে গেলেন, আর আমি শান্তিমতো বসে থাকবো, বসে কথা বলবো? নিজর কিন্তু তোমার একার সন্তান নয় নিঝুম, ও আবজারেরও সন্তান। আর ইসলামের মতে সন্তানের উপর বাবার অধিকার সব থেকে বেশি। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে বাচ্চার মায়ের পরিচয়ও দরকার আছে। একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য বাবা মা দুজনেরই সান্নিধ্যের দরকার। তাই আমি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি, নিজের ইগোকে একটু পাশ কাটানোর চেষ্টা করো। তোমাকে আমি আমার মেয়ের মতোই দেখি, কিন্তু বাবা হিসাবে অনুরোধ করব, আমার কথাটা রাখো। ছবি বেগম নিঝুমের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ নিঝুম, উনি একদম ঠিক বলেছেন। এতদিন ধরে আমি তোমার কথা ভেবে তোমার পাশে থেকেছি, তুমি যা চেয়েছো তাতে সম্মতি দিয়েছি। কিন্তু এবার আমিও তোমাকে অনুরোধ করব, সবকিছু ঠিক করার চেষ্টা করো। নিজেদের মধ্যকার রাগ, অভিমান এসব কিছু নিজেদের সন্তানের মাঝে টেনে এনো না। নির্ঝরকে একটা সুন্দর জীবন দাও। মা বাবার মধ্যকার ঝামেলা একটা সন্তানের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের পথে অন্তরায়। আমি তাই আজ নির্ঝরের দাদি হিসেবে তোমার কাছে অনুরোধ করব, এই সম্পর্কটা ঠিক করে নাও। নিঝুম বলে, কিভাবে কিভাবে আমি সব ঠিক করব? মিস্টার আবরাজ তো কোনো কথা না শুনেই আমার ছেলেকে আমার থেকে আলাদা করে নিয়ে গেলেন। মিজানুর রহমান বলেন, ও যাই করেছে রাগের মাথায় করেছে। দীর্ঘ 5 বছর ধরে ও নিজের সন্তানের থেকে আলাদা ছিল, এই বিষয়টা ওকে ভাবাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি আবজারকে বোঝাবো। আবজার এখনও রেগে থাকলেও খুব শীঘ্রই বুঝবে বলে মনে করি। নিঝুম কান্নারত স্বরে বলে, আমার শুধু আমার নির্ঝরকে ফেরত চাই, আর কিছু চাই না আমার। মিজানুর রহমান বলেন, আমি তোমার পাশে আছি, তবে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি আর আবজারের থেকে নিঝরকে আলাদা করতে চাইবে না।
তোমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, নিজের সন্তানের কথা হলেও নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। নিঝুম ভাবনার জগতে হারিয়ে যায়। ছবি বেগম বলেন, রাজি হয়ে যাও নিঝুম, এতে সবার জন্য মঙ্গল হবে। নিঝুম চোখের জল মুছে বলে, বেশ, আমি রাজি। আবরাজ নির্ঝরকে নিয়ে একটি ফ্ল্যাটে এসেছে, কিন্তু নির্ঝর এখনো পর্যন্ত কেঁদেই চলেছে এবং বলছে সে তার মায়ের কাছে যেতে চায়। আবরাজ নির্ঝরকে বোঝানোর জন্য তার গালে হাত রেখে বলে, এমন করো না বাবু, বাবা যে তোমার সাথে একটু সময় কাটাতে চায়। আম্মু, আম্মুকে নিতে দাও না বাবা, আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না এখানে। আবরাজ দীর্ঘ শ্বাস ফেলে। এমন সময় কলিং বেল বেজে উঠায়। সে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই তার মামা মিজানুর রহমান ফ্ল্যাটে প্রবেশ করে। আবরাজ তাকে দেখে বলে, মামা তুমি? জি বলো। তোমার ছেলে কই, কেমন আছে ও এখন? আবরাজ হতাশ স্বরে বলে, ও বেচারে বসে আছে, সামনে কেঁদেই চলছে আর বলছে ওর মায়ের সাথে দেখা করতে চায়। মিজানুর রহমান স্মিত হেসে বলেন, এমনটা তো হবারই ছিল। ছোটবেলা থেকে ও ওর মায়ের কাছেই বড় হয়েছে, তাই স্বাভাবিকভাবে মায়ের প্রতি ওর বেশি অ্যাটাচমেন্ট থাকবে। আবরাজ ব্যথিত স্বরে বলে, কিন্তু ও তো আমারও সন্তান, আমার রক্ত বইছে ওর শরীরে, ওর উপর কি আমার কোনো অধিকার নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে তোমাকে এটাও বুঝতে হবে ওর জন্য ওর মায়ের প্রয়োজনীয়তা কতটা বেশি। মানছি নিঝুম তোমার থেকে এতগুলো বছর তোমার সন্তানের কথা লুকিয়ে রেখে অনেক বড় অন্যায় করেছে, কিন্তু এখন যদি তুমিও সেই একই ভুল করো তাহলে সেটা আরও বড় অন্যায় করা হবে। তাই আমি তোমাদের একটা ভালো প্রস্তাব দিচ্ছি, তোমাদের নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির জন্য নিজেদের সন্তানের জীবন নিয়ে ছেলেমেলি খেলো না। ওর কথা ভেবে হলেও সব কিছু ঠিক করার চেষ্টা করো। আবরাজ বলে, আমি তো সব কিছু ঠিক করতে চাই, কিন্তু নিঝুম ওই তো ঝামেলা করছে। ও তো চায় আমার ছেলের থেকে আমাকে বিচ্ছিন্ন রাখতে। আমার নিঝুমের সাথে কথা হয়েছে, নিঝুম আমার কথা দিয়েছে ও নিজের সন্তানের সাথে সব কিছু ঠিক করতে রাজি আছে। ও সত্যি কথা বলেছে? তাই আমি তোমাকেও অনুরোধ করব, নিঝুমের ভুলের পুনরাবৃত্তি তুমি আর করো না। যদি নিজের ভালো চাও তাহলে নিজেদের মধ্যকার বিভেদ দূরে ঠেলে নিজেদের সন্তানের সাথে এক হয়ে যাও। আবরাজ কন্দনরত নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বেশ, নিজের ছেলের ভালোর জন্য যা করা লাগে আমি তাই করব। দীর্ঘ বহু বছর পর শান্তিপূর্ণভাবে একে অপরের পাশাপাশি বসে আছে নিঝুম ও আবরাজ। তাদের মাঝখানেই হাসি মুখে বসে বসে চকলেট খাচ্ছে নির্ঝর। মিজানুর রহমান তাদের দুজনের এই মিলনের অনুঘটক হিসেবে কাজ করেছেন। বর্তমানে খান ভিলায় বসে আছে তারা সবাই। ছবি বেগম সবার জন্য চা নিয়ে আসছেন। মিজানুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, বেশ সুন্দর দেখতে হয়েছে। ছবি বেগম মৃদু হাসেন। মিজানুর রহমান আর একটা চুমুক দিয়ে বলেন, এবার আসল কথায় আসি। আফজার ও নিঝুমের দুজনের পূর্ণ অধিকার আছে নিঝুমের ওপর, তবে কর্মসূত্রে আফজারকে আবারও লন্ডনে ফিরতে হবে। অন্যদিকে নিঝুমও এখানে হাসপাতালে ডাক্তার হিসেবে আছে, তাই তাদের মধ্যকার এই দূরত্বের প্রভাব তাদের সন্তানের উপর যেন না পড়ে সেটা আমাদের ভাবতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবার নির্ঝর ও নিঝুমও আফজারের সাথে লন্ডনে যাবে। নিঝুম বলে, কিন্তু আমার পেশা। এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি ইতিমধ্যে লন্ডনের একটি হসপিটালের সাথে কথা বলে রেখেছি। আমার রেকমেন্ডেশনে ওখানে তোমার জব হয়ে যাবে। তাছাড়া নিজের ছেলের কথাটাও ভাবো, লন্ডন হলো বিশ্বের অন্যতম সেরা শহর। ওখানে গেলে ও অনেক ভালো সুযোগ পাবে জীবনে, সিলেটে যেটা সম্ভব নয়। ছবি বেগম বলেন, আমার মনে হয় উনি ঠিকই বলেছে, তুমি আর চিন্তা না করে রাজি হয়ে যাও। নিঝুম নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বেশ, এতে যদি আমার ছেলের ভালো হয় তাহলে আমি রাজি আছি। মিজানুর রহমান বলেন, বেশ, তাহলে আমি দ্রুতই তোমাদের লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আফজার, তুমি কবে ফিরবে? আবরাজ বলে। এবার আমি সপরিবারে লন্ডনে ফিরতে চাই। আবরাজের কথায় নিঝুম তার দিকে তাকায়। আবরাজও তাকিয়েছিল নিঝুমের দিকে। দুজনের চোখাচোখি হয়। দুজনের চোখে আর আগের মতো রাগ আক্রোশ নেই, বরং নিজের সন্তানের কথা ভেবে সমঝোতার বার্তা শোভা পাচ্ছে দুজনের চোখে। এখন যেই লন্ডনে তাদের জীবনের ঝামেলা কেন্দ্রীভূত হয়েছিল, সেই লন্ডনেই কি আবার তাদের জীবন সুন্দর করে সাজিয়ে দিতে চলছে? এটাই এখন দেখার।
নিঝুম ও নির্ঝরকে নিয়ে লন্ডনের মাটিতে পা রাখলো আবরাজ। নিজের শহরে নিজের পরিবারকে নিয়ে আসার পর তার ভীষণ ভালো লাগছে। প্লেন থেকে নামার পরই তারা গাড়িতে উঠে পড়েছে। লন্ডনের ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলছে আবরাজের গাড়ি। নির্ঝর অবাক চোখে জানালা দিয়ে লন্ডন শহরটাকে দেখছে। এ যেন সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা তার কাছে। সিলেটের গ্রিন পরিবেশে বড় হওয়ার পর এখন লন্ডনের মতো এক জাঁকজমকপূর্ণ শহর তার কাছে বড্ড অচেনা। জানালা দিয়ে দেখছে আর নিঝুমকে একের পর এক প্রশ্ন করে চলছে। নিঝুমও বিরক্ত না হয়ে শান্ত থেকেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মা ছেলের এই সব কাণ্ড আবরাজেরও চোখে পড়ছে। গাড়ি চালাতে চালাতে আর চোখে সে সমস্তটাই দেখছে এবং এক চিলতে স্মিত হাসি দেখা যাচ্ছে তার ঠোঁটের মাঝে। আবার একটু আফসোসও হচ্ছে। আর যদি ছোট থেকেই নির্ঝর তার সাথে থাকতো তাহলে তার সাথেও হয়তো নির্ঝরের এমন সুন্দর একটা বন্ধু তৈরি হতো। অবশেষে কয়েক ঘন্টা যাত্রার পর গাড়ি এসে থামে ইস্ট লন্ডন টাওয়ার হ্যামলেস্টের অবস্থিত আবরাজের বিশাল বহুল অ্যাপার্টমেন্টের সামনে। নিঝুম নির্ঝরকে নিয়ে গাড়ি থেকে নামে। নির্ঝর গাড়ি থেকে নেমেই অবাক চোখে চারিদিকে তাকায়। অতঃপর নিঝুমের উদ্দেশ্যে বলে, এখন থেকে কি আমরা এখানেই থাকবো আম্মু? নিঝুম বলে, হ্যাঁ সোনা, এখন থেকে আমরা এখানেই থাকবো। আবরাজ গাড়ির জানালা থেকে নিঝুমের দিকে অ্যাপার্টমেন্টের চাবি বাড়িয়ে দিয়ে বলে, তুমি নির্ঝরকে নিয়ে ভেতরে যাও, আমি গাড়িটি গ্যারেজে রেখে আসছি। আচ্ছা। নিঝুম এরপর আবরাজের কথা মতো নির্ঝরকে সাথে নিয়ে ভেতরের দিকে যায়। চাবি খুলে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই পুরাতন সব কথা মনে পড়ে যায়। সেই প্রথমবার যখন সে লন্ডন শহরে পা রেখেছিল, অতঃপর আবরাজের সাথে কাটানো কিছু স্মৃতি। এসব ভেবেই নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। এরই মাঝে আবরাজ ফোনে কারো সাথে কথা বলতে বলতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সে বলছিল, হ্যাঁ মামা, আমরা সবাই সাবধানে লন্ডনে পৌঁছে গেছি। তুমি কি এখন নিউ ইয়র্কে? বিপরীত দিক থেকে মিজানুর রহমান বলেন, হ্যাঁ, আমি তো অনেক আগেই পৌঁছে গেছি। আচ্ছা, তোরা তাহলে সাবধানে থাক আর ঝগড়াঝাটি করিস না বাপু। আমি বারবার তোমাদের মাঝে মিল করানোর জন্য এই বুড়ো বয়সে ছোটাছুটি করতে পারবো না। আবরাজ নিঝুমের দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না মামা, আমাদের মাঝে আর কোনো ঝামেলা হবে না। নিঝুম আবরাজের কথা শুনে তার দিকে তাকাতেই দুজনের আবারও চোখাচোখি হয়। আবরাজ তার মামাকে বিদায় জানিয়ে ফোনটা রেখে দেয়। নিঝুম তার হাতে থাকা ব্যাগগুলোর দিকে ইশারা করে বলে ওঠে, এগুলো কোথায় রাখবো? আমাদের রুমে গিয়ে রাখো। আমাদের রুমে? আমাদের রুম। নিঝুম বুঝতে পারে আবরাজ তার রুমের কথাই বলছে। নিঝুমও আর কথা না বাড়িয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আবরাজের রুমেই রেখে দেয়। নির্ঝর এত দীর্ঘ যাত্রার পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে নির্ঝরকেও ঘুম পাড়িয়ে দেয়। অতঃপর ঘুমন্ত নির্ঝরের মাথায় হাত বোলাতে থাকে। একটু পর আবরাজ রুমে এসে বলে, নির্ঝর ঘুমিয়ে পড়েছে? হুম। এরপর তাদের মাঝে কিছু সময় নীরবতা কাজ করে। আবরাজ টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায়, অতঃপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সে নিঝুমের উদ্দেশ্যে বলে, তুমি যাও, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। নিঝুম বলে, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। আপনার মামা তো বলল এখানকার কোনো এক হাসপাতালে আমার জবের ব্যবস্থা করেছেন, তার কি হলো? এই ব্যাপারে চিন্তা করো না, মামা আমায় সব বলে দিয়েছেন। কিছু ফর্মালিটিস পূরণ করার বাকি, আশা করি এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। আর একটা কথা, বলতে থাকো। সিলেটে তো নির্ঝরকে দেখে রাখার জন্য চাচি ছিল, তাই আমি নিশ্চিন্তে ওকে বাসায় রেখে হাসপাতালে চলে যেতাম, কিন্তু এখানে তো আপনিও অফিসে যাবেন আর আমাকেও হসপিটালে যেতে হবে, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে যে নির্ঝরের খেয়াল কে রাখবে। এটা নিয়েও তোমার ভাবতে হবে না, আমি ভেবেছি নির্ঝরকে এখানে একটা স্কুলে ভর্তি করে দেব। এখানকার স্কুলগুলোয় ডে কেয়ার সিস্টেম চালু আছে, সারাদিন বাচ্চারা স্যার ম্যামদের তত্ত্বাবধানেই থাকে। কিন্তু নির্ঝর কি এই অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারবে? সন্তানের ভালো ভবিষ্যতের জন্য তো আর এর বিকল্প নেই, তবে নির্ঝরের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করব। ওর একটা বন্ধুর দরকার। তোমার ম্যাক্স আর এলেনের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? ওরা তো আপনার কত ভালো বন্ধু।
ওদের বিয়েতেও আমি ছিলাম। আবরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে। ম্যাক্স আজ আর পৃথিবীতে নেই। নিঝুম ভীষণ অবাক হয় কথাটা শুনে। আবরাজ বলতে থাকে, কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ম্যাক্সের মৃত্যু হয়েছে। এলিনা এখন ওর ছেলে অ্যালিসকে নিয়ে জীবন কাটাচ্ছে। অ্যালিসটা আমাদের নির্ঝরের বয়সী, ও এখানকার একটা স্কুলে পড়ে। আমরা আমাদের নির্ঝরকেও স্কুলে ভর্তি করাতে পারি। তাহলে তো ভালোই হয়। হুম, তুমি ফ্রেশ হয়ে একটু ঘুমাও, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। আমি না হয় রান্নাটা করে নেই। না, এমনিতে অনেক জার্নি করেছো, এখন আর কষ্ট করে রান্না করতে হবে না। আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আবরাজের এই কেয়ারিং ব্যাপারটা ভীষণ ভালো লেগে যায় নিঝুমের। সেও আর না করে না। কিছুদিন পর নির্ঝরকে সাথে নিয়ে আজ ইস্ট লন্ডনের স্থানমাধ্যম একটা স্কুলে এসেছে নিঝুম ও আবরাজ। উদ্দেশ্য তাকে এখানে ভর্তি করানো। এই কদিনে নিঝুম ও আবরাজ নির্ঝরের স্বার্থে একে অপরের সাথে আপোষ করে নিয়েছে। তবে এখনও তাদের সম্পর্কটা খুব একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হয়নি, বরং তাদের সম্পর্ক অনেকটা নির্ঝরের মা বাবা পর্যন্তই সীমিত। যেন তারা বিবাহিত দম্পতি হিসেবে না, কেবলই সন্তানের পিতামাতা হিসেবে জীবনযাপন করছেন। নির্ঝরকে নিয়ে স্কুলে আসলে স্কুলের প্রিন্সিপাল মিসেস টেরেসা তাদের সাথে সাক্ষাৎ করেন। আবরাজ মিসেস টেরেসাকে বলে,